আজকের এই স্পেশাল বিশ্লেষণে আমরা খুব ইন্টারেস্টিং একটা কাজ করতে যাচ্ছি। যে কোনো বড় কারখানার বিশাল জনবল আর তাদের বেতনের হিসাবটা বাইরে থেকে দেখতে যতটা ছেমছাম মনে হয়, ভেতরের গল্পটা কিন্তু ততটাই জটিল। আজ আমরা খুব লজিক্যালি একটা সত্যিকারের কর্পোরেট হিউম্যান রিসোর্স বা এইচআর-এর মাসিক বিলিং স্টেটমেন্ট ডিকোড করব। আমাদের লক্ষ্যটা একদম সিম্পল। আমরা দেখব কিভাবে কারখানার সাধারণ শ্রমিক সংখ্যার কাঁচা ডেটাগুলো ধাপে ধাপে একটা বিশাল এন্টারপ্রাইজ খরচে রূপ নেয়। তো চলুন এই বিশাল অঙ্কের জটটা একটু খোলা যাক। শুরুতেই এই চমকপ্রদ সংখ্যাটার দিকে একটু নজর দেয়া যাক। ৭৮,৪৪০। ভাবছেন এটা কিসের সংখ্যা? এটা কিন্তু কোনো র্যান্ডম ফিগার নয়। একটা নির্দিষ্ট কারখানায় মাত্র ১ মাসের ব্যবধানে কর্মীরা ঠিক এই পরিমাণ ঘণ্টা ওভারটাইম করেছেন। বুঝতেই পারছেন, একটা কারখানার প্রোডাক্টিভিটি আর পেছনের খরচের বিশাল একটা চিত্র লুকিয়ে আছে সির্ফ এই একটা সংখ্যার ভেতরে। আমাদের আজকের আলোচনার ফ্লোটা হবে ঠিক এরকম। প্রথমে আমরা দেখব কারখানার জনবলের আকার, এরপর বেতন কাঠামো কিভাবে তৈরি হয়, তারপর আসবে ওভারটাইমের প্রভাব, বিভাগীয় খরচের চালিকা শক্তি, এজেন্সি ফি ও ট্যাক্স এবং সবশেষে মোট খরচের হিসাব। ১ নম্বর, কারখানার জনবলের আকার। এই যে ডেটায় ঠাসা জটিল ডকুমেন্টটা দেখছি আমরা, এটাই মূলত আমাদের আজকের সোর্স। এটা টঙ্গীর বিপিএল ফ্যাক্টরির জন্য মুন্সি এইচআর সলিউশনস লিমিটেডের তৈরি করা একটা অরিজিনাল বিলিং স্প্রেডশিট। সময়কালটা হল ২০২৬ সালের ১৩ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত। বলতে গেলে এই ১ পৃষ্ঠার স্প্রেডশিটেই পুরো কারখানার ১ মাসের আর্থিক স্পন্দনটা রেকর্ড করা আছে। এখন কারখানার এই বিশাল স্কেলটার দিকে একটু তাকাই। এখানে মোট ৬৬৮ জন সক্রিয় কর্মী আছেন। আর খেয়াল করলে দেখবেন মাত্র ১ মাসের কিছু বেশি সময় তারা সম্মিলিতভাবে ২০,৫১৬টি পে অ্যাবল ডে বা বেতনযোগ্য দিন তৈরি করেছেন। মানে এটা মোটেও কোনো ছোটখাটো অপারেশন নয়, প্রতিদিন শত শত মানুষের নিরলস পরিশ্রমের ফসল এই ডেটা। ২ নম্বর, বেতন কাঠামো তৈরি। এবার চলুন দেখি এই ১,২০,০০,০০০ টাকারও বেশি যে নেট স্যালারি বা নেট বেতন, সেটা আসলে কিভাবে ভাগ হচ্ছে। চারটাতে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, মূল বেতন আর ওভারটাইম মিলেই পুরো বেতনের সিংহভাগ দখল করে আছে। এর তুলনায় নাইট অ্যালাউন্স বা হাজিরা বোনাসের অংশটা একেবারে সামান্য। এখান থেকেই কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় যে বেতনের মূল ভিত্তিটা আসলে কোথায় দাঁড়িয়ে। ৩ নম্বর, ওভারটাইমের প্রভাব। এই ব্যাপারটা আসলেই ভাবার মতো। পুরো কারখানার ওভারটাইম পেমেন্ট ৪০ লাখ টাকারও বেশি, যা কিনা কারখানার ৭৬ লাখ টাকার মূল বেতনের অর্ধেকেরও বেশি। মানে ওভারটাইম এখানে শুধু এমার্জেন্সি কোনো ব্যাপার নয়, বরং এটা নিয়মিত খরচের একটা বিশাল সিস্টেম্যাটিক কস্ট ড্রাইভার। এত বিশাল অঙ্কের ওভারটাইম কিন্তু কারখানার অপারেশনাল প্যাটার্ন নিয়ে অনেক কিছু ইঙ্গিত করে। ৪ নম্বর, বিভাগীয় খরচের চালিকা শক্তি। বেতনের ফর্মুলা তো দেখলাম, কিন্তু টাকাটা আসলে যাচ্ছে কোন বিভাগে? এখানে সবচেয়ে বড় খরচের খাতটার সাথে অন্যান্য ছোট বিভাগগুলোর পার্থক্যটা খুব স্পষ্ট। শুধু ওএসডি ওয়ান প্যাক বা ওএসডি ওয়ান প্যাক বিভাগটাই ৩৫৬ জন কর্মী নিয়ে প্রায় ৫৮ লাখ টাকার বেশি নিট বেতন টানছে। অন্যদিকে লন্ড্রি বা ইএইচএসের মতো জরুরি কিন্তু ছোট বিভাগগুলোর খরচ তুলনামূলকভাবে অনেক কম। ম্যানেজমেন্টের আসলে কোথায় ফোকাস করা উচিত তার একটা দারুণ ম্যাপ দেয় এই ডেটা। ৫ নম্বর, এজেন্সি ফি এবং ট্যাক্স। বেসিক পেরোল তো তৈরি হলো, কিন্তু কর্পোরেট বিলিং তো আর এখানেই শেষ নয়। সরকারি ট্যাক্স ধরার আগেই এইচআর এজেন্সি তাদের কাজের জন্য ৬.৫% হারে একটা সার্ভিস চার্জ বসিয়ে দেয়। আর এই একটা চার্জই এক নিমেষে আমাদের ১,২০,০০,০০০ টাকার পেরোলের সাথে আরও প্রায় ৮ লাখ টাকা যোগ করে দিচ্ছে। মূলত এটাই হলো এজেন্সির প্রফিট আর অপারেশনাল ফি। ৬ নম্বর, মোট খরচের হিসাব। এবার একটু পেছনে গিয়ে পুরো অঙ্কটা এক নজরে দেখা যাক। দেখুন কিভাবে ক্রমান্বয়ে খরচটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রথমে নিট বেতন, তার সাথে যুক্ত হলো এজেন্সির মার্কআপ, আর ৩ নম্বর ধাপে এসে এই পুরো টাকার উপর বসল ১৫% ভ্যাট, যার পরিমাণ শুনলে চোখ কপালে ওঠার জোগাড়, প্রায় ১৯ লাখ টাকার ওপরে। এভাবেই একটা সাধারণ বেতন কাঠামো বিশাল এক কর্পোরেট ইনভয়েসে পরিণত হয়। আর এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট,
এক মাসের HR বিলিংয়ের জন্য প্রায় 1,48,00,000 টাকার একটা ইনভয়েস। মাত্র 668 জন কর্মীর প্রতিদিনের কাজ থেকে শুরু করে ওভারটাইম, সার্ভিস চার্জ আর ভ্যাট মিলে কিভাবে এটা এন্টারপ্রাইজ লেভেলের খরচে গিয়ে ঠেকল তা আমরা ধাপে ধাপে দেখলাম। একটা মজার বিষয় হল সোর্স ডকুমেন্টে কথায় লেখা অঙ্কের সাথে সংখ্যার একটু গরমিল আছে, যা বড় বড় কাগজি বিলে প্রায়ই ঘটে, তবে ক্যালকুলেশন করলে এই বিপুল খরচের অঙ্কটাই বেরিয়ে আসে। সবশেষে একটা ভাবনার জায়গা তৈরি হয়। যদি কারখানার অপারেশনে কিছুটা পরিবর্তন এনে এই 40 লাখ টাকার ওপর নির্ভরতা কমানো যেত, তাহলে আগামী মাসের বিলটা ঠিক কতটা কমে আসত? কর্পোরেট ফাইন্যান্সে শুধু মোট বিলের ফিগারটা দেখলেই হয় না, এর পেছনের লেয়ারগুলো অ্যানালাইসিস করাটা যে কতটা ক্রুশিয়াল, আজকের এই ডিকনস্ট্রাকশনটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আশা করি এই পুরো ব্রেকডাউনটা সবার কাছেই দারুণ লজিক্যাল লেগেছে।